আজ থেকে বহু বছর আগে দেশের কথা বলার জন্য একতারাকে বেছে নিয়েছিলেন এদেশের শেকড়ে শিল্পীরা। সেই সাদা কালো সময় পেরিয়ে একতারা দোতারা সারিন্দা থেকে এখন আমরা পৌঁছে গেছি বনির সব গিটার টেকনো সাউন্ডের যুগে। গান নিয়ে যারা কাজ করেন সেই শিল্পীদেরকে তো আমরা চিনি, কিন্তু যারা গানের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করেন তাদেরকে আমরা কতটুকু জানি। আজ কথা বলবো তেমনই একজনের সাথে, গিটারই যার কাছে ধ্যান জ্ঞান। তিনি এদেশের অন্যতম মেধাবী গিটারিস্ট সৈয়দ রেজা আলী। ভাই কেমন আছেন? খুব ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গিটার নিয়ে যেহেতু কথা আসলো, তাহলে প্রথমেই জানতে চাইবো গিটারের প্রতি এই ভালোবাসা কোথা থেকে শুরু? মজার বিষয় হচ্ছে আমি অ্যাকচুয়ালি কিবোর্ডিস্ট প্লেয়ার ছিলাম। আমার শুরু হয়েছে মিউজিকটা কিবোর্ড দিয়ে। পরে আমার একটা আঙ্কেল, আনফর্চুনেটলি উনি আজ বেঁচে নাই, উনি আমাকে বলেছিল গিটার বাজাতে, মোর ন্যাচারাল সাউন্ডিং একটা ইনস্ট্রুমেন্ট আর কি। তো সেখান থেকে আর কি গিটারের যাত্রা শুরু। সেটা হচ্ছে 2002 সালে, এবং উনি আমাকে আমার প্রথম গিটার কিনে দেয়। তবে গিটারটা প্রথমেই খুব একটা আমার কাছে অ্যাট্রাকটিভ মনে হয় না, বাজাতে খুব কষ্ট, হাতে ব্যথা করতো। কিন্তু আস্তে আস্তে আমার মনে হয় 2004-এর পর থেকে আর কি গিটার প্লেয়িংয়ের মধ্যে ঢুকলাম আর কি। আর তখন তো আমি আসলে দেশেও থাকতাম না, অস্ট্রেলিয়ায় থাকতাম। তো বাংলাদেশে মিউজিক, ব্যান্ড মিউজিক স্পেশালি, আমার দেশের প্রতি কানেকশনটা ওইভাবেই ছিল, বাংলা গান দিয়ে আর কি। তো ওইখান থেকেই শুরু। আচ্ছা, আমরা জানি আপনি আগে ক্রিকেটও খেলতেন, তাহলে কি যদি ক্রিকেটার হতেন যদি শিল্পী না হতেন? অ্যাকচুয়ালি হ্যাঁ, আমার ক্রিকেটের প্রতি আসলে নেশাটা আরও বেশি ছিল, যেটার কারণে মাঝখানে আমার মিউজিকেও একটা গ্যাপ পড়েছে অস্ট্রেলিয়ায়। তবে আমি খুব গ্ল্যাড যে এখন মিউজিকে আছি, বিকজ হয়তো ক্রিকেট খেললে ক্রিকেট এমন একটা জিনিস যে একটা পর্যায়ের পর শরীর আর নিতে পারে না, বিকজ এটা তো একটা শরীরের উপর দিয়ে যায়। মিউজিক এমন একটা জিনিস, সেটা আপনি শেষ বয়স পর্যন্ত করতে পারবেন। এই প্রজন্মের ছেলেমেয়েরা ইনস্ট্রুমেন্ট শেখার দিকে কি ঝুঁকছে, কি মনে হয় এখন? স্পেশালি রিসেন্টলি আপনারা যদি দেখেন এআই আসাতে ইনস্ট্রুমেন্ট শেখার প্রতি হয়তো অতটা ইচ্ছাটা থাকে না, কারণ দেখা যাচ্ছে যে এআইয়ের হেল্প দিয়ে গান বানানো খুব ইজি হয়ে গেছে। তো দেখা যায় যে ইনস্ট্রুমেন্টের প্রতি, ইনস্ট্রুমেন্ট শেখা বা ইনস্ট্রুমেন্ট এক্সপ্লোর করাটা অত হয়ে ওঠে না। এখন তো ইউটিউব আর বিভিন্ন অ্যাপের যুগ, সবাই এখন গান দেখাতে বেশি আগ্রহী। এইটাতে আপনার কি মত? একটা জিনিস যেটা হয় কি, একটা টাইম ছিল যেখানে মানুষজন, আমি আমার মামাদেরকে দেখে বড় হয়েছি, এবং আমার মামারা একটা দিনে একটা সার্টেন টাইম তারা শুধু গান শুনতো। তখন কিন্তু মিউজিক ভিডিওর যুগ ছিল না, ক্যাসেট এনে শুনতো। রেইনবোর কবির ভাই, সবাই চিনে ওনাকে, ওইখান থেকে ক্যাসেট আনতো এবং 1 ঘন্টা 2 ঘন্টা শুধু গান শুনতো, এবং কোনো ভিডিও বা কোনো কিছু না, তারা গানটাকে ভিতরে নিত। বাট যুগের সাথে সাথে যেটা হয় যে এখন আমরা দেখতে পছন্দ করি। তো এইটা আসলে আপু আমাদেরকে যদি রেলেভেন্ট থাকতে হয়, এটা আমাদেরকে মেনে নিতে হবে আই গেস। বাট তারপরেও মনে করি যে আপনার যদি গানটার মধ্যে কোয়ালিটি থাকে, হয়তো ভিডিও ছাড়াও গানটা মানুষের কাছে পৌঁছাবে। আপনার নতুন অ্যালবাম নিয়ে কথা বলুন একটু আগে। হ্যাঁ প্লিজ। তো এই অ্যালবামটা মিক্সচার অফ ইমোশনস, এইটা বাংলায় বলতে গেলে আমার এই অ্যালবামের মধ্যে 5টা গান আছে। 5টা গান হচ্ছে আমার 5টা পার্সোনালিটি নিয়ে, তো এই জন্যই নাম মিক্সচার অফ ইমোশনস। তো বেসিক্যালি গানটা অ্যালবামটা শুরু হয়, প্রথম ট্র্যাকটার নাম হচ্ছে পিৎজা উইথ এক্সট্রা চিজ। এটা খুব হাস্যকর নাম আমি জানি, হ্যাঁ, কারণ হচ্ছে আমার সাথে যার প্রথমে পরিচয় হয়, কোনো না কোনো একটা কনভারসেশনের থ্রুতে তারা জানতে পারবে আমি অসম্ভব পিৎজা পছন্দ করি, আর চিজ থাকলে কোনো কথাই নাই। সেকেন্ডটা হচ্ছে সোলমেট ডেট। এইটা পুতুলকে নিয়ে বানানো, যে যখন পুতুলের সাথে প্রেম করি, বলতে পারছি না বা প্রেম প্রকাশ করব নাকি না, ওই স্টেজটা নিয়ে বেসিক্যালি নিজের লাইফে। হ্যাঁ। আমার থার্ড ট্র্যাকটার নাম হচ্ছে সানসেট অন আ মেট্রো রেল, যেটার একটা ভিডিও পাবলিশ হয়েছে। ফোর্থ ট্র্যাকটা হচ্ছে বেসিক্যালি যে আপনার প্রত্যেকটা মানুষের ভিতরে একটা রাগ থাকে, একটা সাইকো থাকে, যেটাকে আমরা পাগল বলি। প্রত্যেকটা মানুষের ভিতরে একটা পাগল আছে, তার রাগ আছে, তার মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে। তো আমার ফোর্থ ট্র্যাকটার নাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স, যেটা হচ্ছে একটা মানুষ যখন তার ভিতরের এই ব্যাপারগুলোকে মেনে নেয়, এবং ওইটারও একটা ভিডিও বের হয়েছে, ওইটাও আছে ইউটিউবে। আর ফিফথ ট্র্যাকটা হচ্ছে যে দিন শেষে
আমরা সবাই ফ্যামিলির সাথে থাকি, বাবা মা বউ বাচ্চা আত্মীয় স্বজন যারা আছে। এই জন্য 5th ট্র্যাকটার নাম হচ্ছে রিয়েল লাভ। এই হচ্ছে আমার অ্যালবাম বেসিক্যালি, আমার লাইফটাকে 5টা ট্র্যাকের মধ্যে। এবং চ্যালেঞ্জটা হয় যে যেহেতু এটার মধ্যে কোনো শব্দ নাই, তো আমাকে গিটার দিয়ে ওই ইমোশন বা এক্সপ্রেশনগুলি দিতে হয়, যাতে একটা মানুষ যখন গানটা শুনছে বা দেখছে, গানটার যখন নামটা পড়ছে ওইটার সাথে যেন মিউজিকটাও তারা রিলেট করতে পারে তাদের সাথে। ভাই আপনি তো গানও গাইতে পারেন। আমি চেষ্টা করছি, তো আমার আশা করি সাম টাইম ডাউন দ্য লাইন হয়তো একটা গানের অ্যালবামও আসবে সামনে, তাহলে আমরা শীঘ্রই ভাবতে পারি। হোপফুলি। তার আগে একটু প্র্যাকটিস করিনি, এবং এমন একজনে আমার সংসার সঙ্গী, তার সামনে গান গাওয়াটাও একটু কঠিন ব্যাপার। আপুর প্রসঙ্গ যেহেতু আসলে আপুর জি। সম্পর্কে আপনার কাছে জানতে চাই, হ্যাঁ। এত বড় গুণী সঙ্গীত শিল্পী আপনার লাইফ পার্টনার, জি। তো এটা লাইফের লেসনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে বা কোনো বিড়ম্বনা হয় কি? না মানে সত্যি কথা বলতে কি, যে একজন মিউজিশিয়ান যার মানে একজন আর্টিস্ট যার ভিতরে আর্ট আছে, এবং নিজেও যখন সেই জায়গাটাকে মানে আমার কাছে যেমন এই আর্টের ব্যাপারটা, মিউজিক হোক যে কোনো কিছু ক্রিয়েটিভ ব্যাপারটা আমার কাছেও যেহেতু মানে এটা একটা কি বলবো সর্ট অফ লাইক আ মেডিটে, আমার জন্য ধ্যান, মিউজিক করা আমার জন্য ধ্যান করা আর কি। তো যখন আমার লাইফ পার্টনার এটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং এনকারেজ করে, এর থেকে বেটার ব্লেসিং আসলে হতে পারে না। আমি ধরেন মোর ওয়েস্টার্ন রক বা রক বেসড মিউজিশিয়ান, ও হচ্ছে ক্লাসিক্যাল আধুনিক এইখান থেকে। তো আমরা দুইজন একসাথে কাজ করি, একটা ফিউশন হয়। তো ওইখান থেকে হয়তো অনেক কিছুই সামনে আসবে। আমরা বেশ কয়েকটা কাজ করছি এখন, আমি আর পুতুল একসাথে। তো আমার সামনে পুতুলের সাথেও একটা অ্যালবাম আসবে। আপনি আইয়ুব বাচ্চুর সাথে কিংবদন্তির সাথে কাজ করেছেন, তার সাথে একটু মানে তার সাথে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? বাচ্চু ভাইয়ের কথা শুনলে আমি খুব ইমোশনাল হয়ে যাই। এটা মানে আমি মনে করি বাচ্চু ভাই সেই মানুষ যে কিনা একটা গ্রামের ছেলেও বাচ্চু ভাইকে দেখে স্বপ্ন দেখে যে আমি একদিন গিটার বাজাবো। সিঙ্গার সবাই আছে বাংলাদেশে, সিঙ্গারের জন্য রোল মডেল আমাদের প্রচুর আছে, কিন্তু বাচ্চু ভাই হচ্ছে সেই লোকটা যাকে দেখে গ্রাম থেকে একটা ছেলে বলতে পারবে যে আমি একদিন আইয়ুব বাচ্চুর মতন গিটার বাজাবো। তো সেই লোকটা যখন সামনে দাঁড়ায় আমাকে বলছে যে শুনলাম তুই গিটার বাজাস, কালকে আমার সাথে স্টেজে বাজাবে। কিন্তু এটার পর আসলে, এবং উনি চলে যাওয়ার পর আসলে আমি মানে লিটারালি ডিপ্রেশনে চলে গেছিলাম, বিকজ আমি অস্ট্রেলিয়ায়, উনি দেশে যখন, এবং ওই সময় আমাদের আরেকজন শ্রদ্ধেয় শিল্পী মাকসুদ ভাই, মাকসুদও ঢাকার ফিডব্যাকের, উনি তখন মেলবোর্নে গেছিল শো করতে, এবং ওনার সাথে আমার তখন আমরা স্টেজে বাজাবো তার ঠিক আগের দিন শুনতে পারি এরকম বাচ্চু ভাই নাই আমাদের মাঝে। তো মাকসুদ ভাই তো ভেঙে পড়লোই, মানে আমরা শোটা আসলে মাকসুদ ভাই করবে নাকি শিওর ছিলাম না। তো বাচ্চু ভাইয়েরই ফেমাস কথা, শো মাস্ট গো অন। তো মানে ওনার সাথে ওই স্টেজ, এবং ওই যে 2011-তে ওনার সাথে স্টেজে বাজিয়েছি, সেই দিনই মানে উনি আমাকে ওই স্বপ্নটা দেখেছে যে তুই বাজাতে পারবি। তো আমার অ্যাকচুয়ালি এই অ্যালবামটা বাচ্চু ভাইকে ডেডিকেট করা। এখনকার কার কম্পোজিশন ভালো লাগে? অনেক আসলে নাম, কারণ কি কম্পোজিশন যদি বলতে হয় বা প্রোডাকশন, আমি অদিত রহমান, অদিত ভাই, হাবিব ভাই তো অবশ্যই, তারপর ফুয়াদ ভাই, ফুয়াদ আল মুক্তাদির, প্রীতম হাসান, প্রীতম ভাই। গান কিন্তু মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলে, আর এখন সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা দেখতে পাচ্ছি যে এখন অনেক অস্থিরতা চলছে, মানসিক স্বাস্থ্য নিয়ে সবাই কথা বলছে। গান কতটা মানসিক স্বাস্থ্যের প্রভাব ফেলে? আমার ইনস্ট্রুমেন্ট আসলে হয় কি আপু, কারো যদি ওই রকম ডেডিকেশন থাকে কোনো ইনস্ট্রুমেন্টের প্রতি, তাকে তার স্বাস্থ্য বলেন, তাকে মেন্টালি বলেন, সব দিক দিয়ে ফিট থাকাটা খুব জরুরি। আপনার সাথে একটু আগে কথা হচ্ছিল যে আমি চেষ্টা করি বাই 11 বা 11:30 ঘুমায় যেতে এবং সকাল সকাল উঠার। এটার মানে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আমি যেন এই মিউজিকটা বা এই ইনস্ট্রুমেন্টটাকে একটা লম্বা সময় বাজাতে পারি বা পারফর্ম করতে পারি। আমি মাঝখানে আপনার আমাদের আরেকজন কিংবদন্তি শাফিন আহমেদ, ওনার সাথে গিটার প্লে করতাম। শাফিন ভাইয়ের মতন ডিসিপ্লিন লোক আমি খুব কম দেখেছি বাংলাদেশে। যেখানে বাংলাদেশে মানুষজন বলে ট্রাফিক জ্যাম, এইটা সেটা, আমাদের যখন প্র্যাকটিস হতো, আমি যেহেতু অস্ট্রেলিয়ান টাইমে চলে, আমি সবসময় 10 মিনিট আগে গিয়ে পৌঁছাই।
তো আমি চিন্তা করলাম আচ্ছা প্রথম প্র্যাকটিস আমি চিন্তা করছি আচ্ছা আমি আগে যাচ্ছি, আমি আগে গিয়ে রেডি থাকবো। ওমা, গিয়ে ঢুকে দেখি শাফিন ভাই অলরেডি প্র্যাকটিস শুরু করে দিছে, নিজে নিজে প্র্যাকটিস করতেছে। তো আমাদের 6টা থাকতো কল টাইম, 6টা মানে আমরা 6টায় শুরু করব। তো উনি আগে যে নিজে প্র্যাকটিস করতো যাতে উনি রেডি থাকে। এবং ওনার শুধু মানে ওনার থেকে এটা শিখার আছে যে উনি ওনার লাইফস্টাইল যেভাবে মেনটেন করে, যে একদম ক্লিন খাওয়া দাওয়া, কোনো রিচ খাওয়া দাওয়া না, সকালে বাই 8 o'clock 9 o'clock উঠে যান উনি এখনও এক্সারসাইজ করে, মানে ফ্রি হ্যান্ড হোক যেটাই হোক ফিট থাকার জন্য। তো এবং স্টেজে উনি আমাদের থেকে আরও বেশি এনার্জেটিক, মানে আমরা 1 ঘন্টা পারফর্ম করে টায়ার্ড হয়ে যাই, বডি আর নড়তে চায় না, উনি 2 ঘন্টা পারফর্ম করতেছে অ্যাজ ইফ উনি মাত্র পারফরমেন্স শুরু করতেছে এই এনার্জি নিয়ে। তো এই ব্যাপারগুলি খুব ইম্পর্টেন্ট আমি মনে করি। ডিসিপ্লিন জরুরি অবশ্যই, যেহেতু সাধনার ব্যাপার। অবশ্যই মানে একটু যে বলতে চাই যে একটা ধারণা আছে যে মিউজিক মানেই আমরা সবাই হয়তো নেশা করি বা এরকম একটা ধারণা বাইরে থেকে একটা ধারণা থাকে, কিন্তু আসলেও এইটা কিন্তু খুব ভুল একটা ধারণা। কারণ আমরা হয়তো কয়েকজন করতেও পারে, এটা খুব পার্সোনাল ব্যাপার, কারণ আমাদের সবার সাথে কানেকশন হচ্ছে গানের থ্রুতে। তো সবারই একটা পার্সোনাল লাইফ থাকে, তো ওই জায়গায় আসলে সবার তো আসলে অ্যাক্সেস পাওয়ার দরকার নাই। গানের সাথে আমাদের পরিচয়, গান নিয়ে থাকাটাই আমি মনে করি ইম্পর্টেন্ট। আর মানে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে এমন এমন মানুষও আছে যারা কিনা মিউজিকের পাশাপাশি তারা ফিটনেস, লাইফ ডিসিপ্লিনটাও ধরে রাখে। তো এইগুলি আসলে আনফর্চুনেটলি কেউ বলে না, সবাই খারাপটাই বলে। তো আমি এতটুকুই বলতে চাই যে আমরা যারা মিউজিশিয়ান সবাই খারাপ না, এবং আমাদের মধ্যেও আমরাও মানুষ, আমাদেরও ইচ্ছা থাকে। এবং আরেকটা যেটা যে মিউজিশিয়ান মানেই যে একটা লোয়ার গ্রেডের মানুষ, এই চিন্তা ভাবনাটা আমার মনে হয় চেঞ্জ করা উচিত। আপনার এই নতুন অ্যালবাম ছাড়া আমরা সামনে আর কি দেখতে পাবো? আমার একটা ব্যান্ড আছে ব্রহ্মপুত্র বাংলাদেশ নামে। তো আমার ব্রহ্মপুত্রর অ্যালবামের কাজ চলছে, আমাদের জুনের 1 তারিখে ইনশাল্লাহ অ্যালবামের সেকেন্ড গানটা আসবে। এছাড়া পুতুলের সাথে একটা গান আসছে খুব খুব শিগগিরই। এইটা ছাড়া আমার শ্র্যাপনেল মেথড নামে আরেকটা ব্যান্ড আছে যেটারও কাজ চলছে। আর আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড স্ল্যাশ এল্ডার ব্রাদার জিবরান তানভীর, ওনার সাথে আমি একটা স্টুডিওতে কাজ করছি, এটা খুব শিগগিরই সামনে আসবে। তো বেশ কয়েকটা প্রজেক্টে আমি ইনভলভড। আর নিজের বলতে গেলে আমি এই ইনস্ট্রুমেন্টাল অ্যালবামটা করার পর আপনাদের সবার এত ভালোবাসা পেয়েছি যে আমি আমার সেকেন্ড ইনস্ট্রুমেন্টালের কাজ শুরু করে দিয়েছি অলরেডি। তো এটা হোপফুলি চেষ্টা করবো এই বছর, কারণ আমার প্রথম ইনস্ট্রুমেন্টালটা বের করতে প্রায় 7 বছর লাগলো। তো আশা করছি এটা 7 বছর বা 7 মাসের মধ্যে করার চেষ্টা করব। অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপু আপনারা আসছেন, থ্যাংক ইউ সো মাচ। যমুনা টিভিকেও থ্যাংক ইউ জানাতে চাই, কারণ একটা জিনিস দেখলাম যে এইভাবে আমাদের মতন আর্টিস্টদের পাশে থাকলে আমরাও সাহস পাবো সামনে আরও কাজ করার জন্য। সো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এটার জন্য। ভাই শেষ করব আপনার কোনো গান শুনতে শুনতে, অথবা আপনি যদি কোনো প্রিয় টিউন। হ্যাঁ শিওর, আমি আমার নেক্সট ইনস্ট্রুমেন্টালের একটা টিজার দিতে পারি যেটার মধ্যে একটা ট্র্যাক থাকবে। গিটারটা নিয়ে আচ্ছা